আজকে সেই দ্বিতীয় পর্ব আমার গঙ্গার ঘাট দর্শনের। এই গঙ্গার ঘাট দর্শনের দ্বিতীয় পর্বে আমি বেরিয়ে গেছি। আজকে নিমতলা ঘাট থেকে শুরু করব। আর এই কলকাতা শহরের ইতিহাস আলোচনা করতে গেলে যেটা সবার প্রথমে আসে ঐতিহ্য নিয়ে, সেটা হচ্ছে আমাদের সেই টানা রিক্সা। আমি এই রিক্সার অভিজ্ঞতাটা নিয়েও বহু বছর বাদে, প্রায় 30-40 বছর বাদে বোধহয় এই রিক্সায় চললাম। সেই রিক্সার অভিজ্ঞতাটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে এই কলকাতার ঐতিহ্যের সাথে এই হাতে টানা রিক্সা, সেটারও একটা অসীম গুরুত্ব রাখে। সেই রিক্সা চড়ে এখন আমি নিমতলা ঘাট যাচ্ছি। 31শে অগস্ট সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম উত্তর কলকাতার গঙ্গার ঘাট দর্শনে। আমি আমার প্রথম পর্বে আগেই দেখিয়েছি যে প্রিন্সেপ ঘাট, মল্লিক ঘাট, বাবুঘাট, আউটরাম ঘাট, আর্মেনিয়াম ঘাট এর বিস্তারিত বিবরণ আমার প্রথম পর্বে দেওয়া আছে। আর আজকে আমার গন্তব্য এই উত্তর কলকাতার বনেদি কলকাতার, আদি কলকাতার সেই গঙ্গার ঘাট দর্শনে বেরিয়ে পড়া। তাই প্রথমেই সকালবেলা শিয়ালদা স্টেশনে নেমে বাসে মহাত্মা এমজি রোড মেট্রো স্টেশনের কাছে নেমে একটা টানা রিক্সা নিয়ে নিয়েছিলাম। সেই হাতে টানা রিক্সা কলকাতার এই উত্তর কলকাতার বিশেষ করে ঐতিহ্যের সাথে কিন্তু দারুণ খাপ খেয়ে যায়। আর এই টানা রিক্সা চড়ে আস্তে আস্তে এগিয়ে চললাম আমার প্রথম গন্তব্য নিমতলা ঘাটের দিকে। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম জগন্নাথ ঘাট অবধি। গঙ্গার ঘাট দর্শনে দেখিয়ে হেরিটেজ গঙ্গার ঘাট অফ ক্যালকাটা দেখাতে গিয়ে আমি জগন্নাথ ঘাট অবধি দেখিয়েছিলাম, যেটা হাওড়া ব্রিজের এই প্রান্তে। আজকে আমি বেরিয়ে গেছি নিমতলা ঘাট, শোভাবাজার, আহারিটোলা ঘাট, বাগবাজার ঘাট, কুমারটুলি ঘাট দেখার উদ্দেশ্যে। এখন আমি দাঁড়িয়ে আছি, চলে পৌঁছে গেছি নিমতলা ঘাট, বিখ্যাত নিমতলা ঘাট। এই নিমতলা শ্মশান, পুরো এরিয়াটাই নিমতলা ঘাট। নিমতলা এটা স্ট্যান্ড ব্যাংক রোড, বিডন স্ট্রিট সংলগ্ন, আর সামনে ভূতনাথ টেম্পল। আমি এখন নিমতলা ঘাটে যাব আগে। এই পুরো রাস্তাটা কিন্তু হেঁটে কভার করা যায় জগন্নাথ ঘাটের পর থেকে ব্যাক নর্থ ক্যালকাটার থেকে। এখন আমি আগে একটু ঘাটে যাব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিমতলা ঘাটে। সামনে নিমতলা শ্মশান, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আমি আগের দিন জগন্নাথ ঘাট অবধি পুরো এপিসোড করেছি, যেটা হাওড়া ব্রিজের ওই প্রান্ত আর এই প্রান্তের জগন্নাথ ঘাট অবধি। আজকে আমার গন্তব্য নর্থ ক্যালকাটার সমস্ত ঘাট দর্শন। আর আজকে এই শুরু, এখন বাজে 9:20 নিমতলা ঘাট থেকে। মহাত্মা গান্ধী রোডের এমজি রোড ক্রসিংয়ে নেমে সেন্ট্রাল শিয়ালদা থেকে বাসে এসে পুরো রাস্তাটা আমি একটা কলকাতার ইতিহাসের সাথে যা যুক্ত সেই টানা রিক্সা, যেটা না চললে কলকাতার ইতিহাস পুরো সম্পূর্ণ হয় না। সেই কলকাতার ইতিহাস জানার জন্য সেই টানা রিক্সায় আমি এই বিডন স্ট্রিট আর এই ব্যাংক স্ট্যান্ড রোডের ক্রস করে ব্যাংক স্ট্যান্ড রোডে নিমতলা ঘাট। এই নিমতলা ঘাট থেকে আমার আজকের যাত্রা শুরু। আমি দেখাই পুরো ঘাটের বিবরণটা। এই নিমতলা ঘাটের ধারে যে নিমতলা শ্মশান, এই নিমতলা শ্মশান কিন্তু বহু প্রাচীন শ্মশান, এবং কথিত আছে এই নিমতলা শ্মশানও অনেকটা মণিকর্ণিকা ঘাটের মতোই। এখানে কখনো চিতা নেবে না, আর এখানে দাহ করলে মোক্ষ লাভ হয়। 1717 খ্রিস্টাব্দে এই কথিত আছে এইখানে প্রথম বিল্ডিং তৈরি হয়, কিন্তু তারও 2000 বছর আগে থেকে এখানে কিন্তু দাহ কার্য চলে। যদিও নিমতলা নামটা কেন হয়েছে সেই নিয়ে ঐতিহাসিক অনেক বিতর্ক আছে। কেউ বলে এখানে এক কালী মন্দির ছিল এবং সেই কালী মন্দিরের পাশে কোনো এক নিম গাছ ছিল, সেখান থেকে নিমতলা নাম হয়েছে। আবার কোনো মত বলে 1784 সালে স্থানীয় জমিদার মোহাম্মদ রমজান আলী তার পূর্বপুরুষ নিয়ামতুল্লার নামে মসজিদ নির্মাণ করেছিলেন, আর সেই নিয়ামত থেকেই জায়গার নাম হয়েছে নিমতলা। যাই হোক, আমি নিমতলা ঘাট দর্শন করে এগিয়ে চললাম ভূতনাথ টেম্পল আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল দর্শনের উদ্দেশ্যে।
নিমতলা মহাশ্মশানের মধ্যে এই সেই জায়গা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল এবং বলে এই স্থানেই রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরও আচার্য প্রফুল্ল রায়, আরও অনেক বিখ্যাত ব্যক্তির দাহ এই নিমতলা শ্মশানে হয়েছে। আমি এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের ভেতরে ঢুকেছি, গঙ্গার ধারে যাচ্ছি। 1941 সালের 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ পরলোক গমন করেন। আমাদের সকলের প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকের পর ওনার দাহ এই স্থানেই করা হয়েছিল। তাই এইখানে ওনার সমাধিস্থলকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এইটা তৈরি। এই নিমতলা শ্মশানে বহু বিখ্যাত ব্যক্তিকে দাহ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 1891 সালের 29শে জুলাই এই 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 নিমতলা শ্মশানেই দাহ করা হয়। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় সহ বহু ব্যক্তির নামী ব্যক্তির এই নিমতলা শ্মশানে দাহ করা হয়েছিল। নিমতলা ঘাট, নিমতলা মহাশ্মশান দর্শন করে আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল দর্শন করে আমরা কিছুটা এগোতেই পড়ল সেই ভূতনাথ টেম্পল। এই ভূতনাথ টেম্পল কিন্তু ভীষণ জাগ্রত। প্রায় 300 বছর আগের এই ভূতনাথ টেম্পল কিন্তু এই কলকাতার বুকে এক বিশেষভাবে জাগ্রত এক মন্দির। আর এই ভূতনাথ টেম্পল দর্শন করে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম আহারিটোলা ঘাটের দিকে। আর সামনেই পড়ল সেই নিমতলা বিসর্জন ঘাট, যেখানে ঠাকুর বিসর্জন হয়। আর এটা একটা চান ঘাটও বটে, স্নানের ঘাটও, নিমতলা শ্মশানের স্নানের ঘাটও এই নিমতলা বিসর্জন ঘাট। এই ঘাটটা হচ্ছে নিমতলা বিসর্জন ঘাট। বাবা ভূতনাথ মন্দিরের পরেই এই ঘাট। নিমতলা মহাশ্মশানের ঘাট ক্রস করে ভূতনাথ টেম্পল, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল দর্শন করে ভূতনাথ টেম্পল দেখে আমি এই মুহূর্তে এই বিসর্জন ঘাট নিমতলা শ্মশানের ঘাটের পাশে। এরপরেই আহারিটোলা ঘাট আসবে, শোভাবাজার আহারিটোলা গেট। এই সেই নিমতলা বিসর্জন ঘাটে এখন আমি দাঁড়িয়ে আছি। উত্তর কলকাতার এই ঐতিহ্যশালী জায়গার নিমতলা, সেইখানেই এটা খুব এখানে চানও লোকে করছে। এটা চানের জন্য এই ঘাটটাই ব্যবহৃত হয়। সেই ঘাটেও দাঁড়িয়ে আছি আমি। উত্তর কলকাতার এই নিমতলা ঘাটের একদম উল্টো দিকেই রেল লাইন। আর এখন এই নিয়ারেস্ট রেল স্টেশন এখানে বড় বাজার। আর এই রেল লাইন আর গঙ্গার ঘাটের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে পুরো হেঁটে সমস্ত ঘাট কিন্তু দেখা যায়। আর ভীষণ ভালো লাগে আপনার এই ঘাট দিয়ে হাঁটতে। বিশেষ করে রাস্তার এক পাশে গঙ্গা, আর এক পাশে রেল লাইন, আর তার পাশে সেই পুরনো বহু প্রাচীন বাড়িগুলো জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কিছু কিছু বাড়ি মেনটেন, কিছু কিছু বাড়ি একদম পুরনো জীর্ণ পড়ে আছে। এই রাস্তাতেই আহারিটোলা ঘাটে যাওয়ার পথে প্রচুর ছোট বড় অনেক ঘাট পড়ল। নিমতলা ঘাট ক্রস করেই আপনি যখন আহারিটোলা ঘাট যাবেন, সামনে পড়বে দত্তবাবুর বাথিং ঘাট। মানে এটা নবকুমার দত্ত তার রেনোভেশনে তৈরি। এটা হচ্ছে দত্তবাবুর বাথিং ঘাট, মানে দত্তবাবুর চানের ঘাট। আমি এই ঘাটটা একটু দেখিয়ে নিই। সামনেই সেই ঘাট, গঙ্গার ঘাট।
গঙ্গা তীরবর্তী বেশ কিছু ঘাটের মধ্যে এটাও একটা ঐতিহাসিক ঘাট। নবকুমার দত্ত হাতে তৈরি এই দত্তবাবুর ঘাট, দত্তবাবুর বাথিং ঘাট। সেইটা দেখে এবার আমি আহারিটলা শোভাবাজারের দিকে যাব। সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহারিটলা ঘাট। এই সেই আহারিটলা ঘাট, আমি ভেতরে ঢুকবো। এই আহারিটলা ঘাট নিমতলা ঘাট ক্রস করে, দত্তবাবু ঘাট ক্রস করে আমি এখন আহারিটলা ঘাট, একটু ভেতরে ঢুকি, দেখাই আহারিটলা ঘাট এবং তার ইতিহাস সম্বন্ধে বিস্তারিত আমি তুলে ধরবো এই আহারিটলা ঘাট সম্বন্ধে। আহারিটলা ঘাটে, আহারিটলা ঘাট ইতিহাস বিখ্যাত। এই আহারি শব্দের অর্থ ছিল মিল্কম্যানদের বলা হতো। এখানে কথিত আছে আহারিটলা ঘাটে আগে মিল্কম্যান মানে যারা গোয়ালা তাদের গরু ধুতো এখানে, সেই থেকেই ঘাটের নাম আহারিটলা। এই আহারিটলা এখন কিন্তু ঘাট এখন আর সেরকম ব্যাপার নেই। এই ঘাট এখন চানের ঘাট, জেটি ঘাট, ওপারে যাওয়ার, হাওড়ার দিকে যাওয়ার জেটি ঘাট। সেই আহারিটলা ঘাটে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা শোভাবাজার ঘাট আর নিমতলা ঘাটের মাঝামাঝি জায়গা। এই আহারিটলার নাম নিয়েও ভিন্ন মত আছে। অনেকের মতে এই আহিরি মানে শব্দটির অর্থ পাকমারা শিকারীদের আস্তানা। সেই সময় উত্তর কলকাতার এই শোভাবাজার আহারিটলা অঞ্চলে প্রচুর বিখ্যাত মানুষ থাকত, সেইখান থেকেই নাম হয়েছে আহারিটলা। যাই হোক, ইতিহাসের বাইরে বেরিয়ে আমরা এখন শোভাবাজারের পথে এগিয়ে চললাম। এই সামনে যে ঘাট এটা হচ্ছে শোভাবাজার ঘাট, আর ডান দিকে স্টেশন ছিল, রেল স্টেশন আহারিটলা শোভাবাজার রেল স্টেশন। এই সোজা রাস্তাটা স্ট্যান্ড ব্যাংক রোড, গঙ্গার ধার দিয়ে একদম হাওড়া স্টেশন অব্দি চলে যাওয়া যায়। জগন্নাথ ঘাট থেকে একদম পুরো এই ঘাট ধরে ধরে আসা যায়। আমি নিমতলা ঘাট, ভূতনাথ টেম্পল, আহারিটলা ঘাট, দত্তবাবুর ঘাট থেকে শোভাবাজার ঘাটের সামনে এই শোভাবাজার ঘাট। এই শোভাবাজার ঘাট কথিত আছে, শোভাবাজার ঘাট অ্যাকচুয়ালি শোভাবাজার রাজবাড়ি তাদের ব্যবহারের জন্য ইউজ হতো এই ঘাট। এর পেছন দিকেই শোভাবাজার রাজবাড়ি। আগামী পর্বে আমি দেখাবো শোভাবাজার রাজবাড়িও দেখানোর ইচ্ছা আছে। এই শোভাবাজার নামের উৎস নিয়েও নানা মত আছে। প্রচলিত ধারণা শোভারাম বসাকের নাম থেকেই শোভিত হয়েছে এই নাম এই অঞ্চল। শোভারাম বণিকের সুতার হাটটি ছিল এই সুতানুটিতেই। অনেকে বলেন এই সুতা হাটাই কালক্রমে শোভাবাজারে পরিণত হয়েছে। আবার কেউ কেউ মনে করেন এখানে শোভাবাজার রাজবাড়ি সেই শোভারামের সবজি বাগান ছিল, আর বাগানের সবজি বাগানেই বিক্রি হতো, সেই থেকে শোভাবাজার নামটি এসেছে। একটা বিখ্যাত বাড়ি, পুতুল বাড়ি। কলকাতার ইতিহাসের সাথে যুক্ত আছে এই পুতুল বাড়ি। এই টপে, ছাদের টপে একটা দেখা যাচ্ছে পুতুলের নিয়ে ছিল। এইটার থেকেই নাম হয়েছে পুতুল বাড়ি। আমরা পুতুল বাড়ির কথা শুনেছি। কলকাতার হিস্ট্রি 300 বছরের পুরনো এই ইতিহাসের সাথে জড়িয়ে এই পুতুল বাড়ি। একদম শোভাবাজার ঘাটের উল্টো দিকে এই পুতুল বাড়ি কিন্তু বিখ্যাত, ইতিহাসের সাথে যুক্ত। আমরা অনেকে জানি একটা আলোচনা হয় হন্টেড প্লেস নিয়ে, সেই হন্টেড প্লেসেও পুতুল বাড়ির নাম কিন্তু পাওয়া যায়। কিন্তু এইখানে কিন্তু এখনও কিছু রেসিডেন্সিয়াল লোক থাকে।
জীর্ণ দশা কিন্তু থাকে। একদম রেল লাইনের ধারে, শোভাবাজার থেকে এই আড়িটোলা স্টেশনের কাছে, আর শোভাবাজার ঘাটের উল্টো দিকে। এই ঘাটটার নাম চাপাতলা ঘাট, হেরিটেজ ঘাটের মধ্যে এটাও পড়ে, যদিও এর কোনো বিস্তারিত ইতিহাস সেভাবে জানা যায়নি বা কেউ ওখানে বলতে পারেনি। এই পুতুল বাড়ির পাশে এই চাপাতলা ঘাট। এই চাপাতলা ঘাট থেকে আমি বাগবাজার ঘাট, কুমারটুলি ঘাটের থেকে এগিয়ে যাব। এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর। এই সামনে আমি ঢুকে গেছি কুমারটুলি পার্ক। কুমারটুলি পার্কের ঘাট, কুমারটুলি ঘাট। এই কুমারটুলি আমরা জানি বিখ্যাত পটুয়া পাড়া, এখান থেকে সারা দেশ বিদেশের প্রতিভা তৈরি হয়, ওটাও আমি দেখানোর চেষ্টা করব। বিখ্যাত জায়গা সেই কুমারটুলি ঘাটে আমি এখন ঘুরছি, আমি দেখাই কুমারটুলি ঘাটটা। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারটুলি ঘাটে। কুমারটুলি আমরা জানি মৃৎশিল্পী জগতে সারা ভারতবর্ষের বিখ্যাত জায়গা কুমারটুলি। সামনে দুর্গাপুজো, ব্যস্ততম জায়গায় কুমারটুলি। সপ্তদশ শতকে শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চল থেকে অনেক মৃৎশিল্পী অধিক উপার্জনের আশায় চলে এসেছিলেন কলকাতায়, আর সেখানেই তারা বংশানুক্রমে থেকে যায়। এই সময় নৌকা বোঝাই হয়ে বাঁশ, খড়, মাটি ও প্রতিমা তৈরির অন্যান্য কাঁচামাল এই ঘাটে এসে নামত। আর এই কুমারটুলির এই বদ্ধ ছোট্ট পরিসর জায়গায় তৈরি হচ্ছে নিখুঁত স্পর্শে শিল্পীর যুগ যুগ ধরে তৈরি হয়ে চলেছে এক অনন্য কীর্তি, আর সারা পৃথিবী জুড়ে সেই কীর্তি ছড়িয়ে পড়ছে। সেই পটুয়াপল্লীতে এবার আমার একটু ঢু মারার পালা। সামনেই গণেশ পুজো, আর তারপরে দুর্গা পুজো, হাতে মাত্র 40 দিন। আর এই ছোট্ট জায়গায় বিভিন্ন শিল্পীর হাতে তৈরি হচ্ছে এক অনন্য কীর্তি। এই দুর্গা প্রতিমা বানানোর এই গলিতে ঢুকে আমি যখন দেখছিলাম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। খুব ছোটোর থেকেই পুজোর সাথে যুক্ত থাকার সুবাদে আমার আনাগোনা ছিল এই কুমারটুলিতে, আর তাই প্রথমেই ছুটে চলে গেছিলাম আমাদের রহরা বারোয়ারির সেই ঠাকুর যেখান থেকে আসে আর দীর্ঘদিন ধরে, সেই বিশ্বনাথ পালের ঘরে। আর দেখে মুগ্ধ হয়েছিলাম যে কত ঠাকুর তার তৈরি হচ্ছে। আর এখন এই অঞ্চলে সবেমাত্র কাঠামোতে মাটির প্রলেপ পড়েছে, আর তারপরে পড়বে তুলির টান। এই ছোট্ট গলিতে বিভিন্ন ঘরে যে অনন্য কীর্তি তৈরি হচ্ছে, আর যা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে, এটা দেখবার মতো। দাঁড়িয়ে আছি বিশ্বনাথ পাল, বিখ্যাত মৃৎশিল্পী কুমারটুলির, তার সামনে। আমাদের রহরা বারোয়ারির দুর্গা প্রতিমা দীর্ঘকাল ধরে উনি করে যাচ্ছেন, তার ঘরেই আমি দাঁড়িয়ে আছি। এখন গণেশ পুজোর ব্যস্ততা, তার সামনে দুর্গা পুজো। উনি বহুদিন ধরে আমাদের ঠাকুর দিয়ে আসছেন, সেই বিশ্বনাথদার সাথে কিছু কথা বলবো। আপনি কত বছর রহরা বারোয়ারির ঠাকুর দিচ্ছেন? মোটামুটি 30 বছর হয়ে গেছে। 30-এর বেশি। আচ্ছা, আর আপনি এই মৃৎশিল্পের লাইনে কতদিন আছেন? প্রায় 40 বছরের ওপর হয়ে গেল। এই অসাধারণ শিল্প আপনাদের। এই ঘর আমি দেখাই একটু, ঠাকুর ঘরের এই দুর্গা প্রতিমা তৈরি হচ্ছেন, সারা দেশ বিদেশ জুড়ে এখান থেকে ঠাকুর যায়, এটা দেখবার মতো। এখানে আমাদেরও সেই রহরা বারোয়ারির দুর্গা প্রতিমাও আছে, ভীষণ সুন্দর। আমার এইটার জন্যই ছুটে আসা আজকে।
এই গলি আর এই গলি থেকে ঠাকুর বার করার একটা শিল্প, এটা কিন্তু দেখবার মতো। সারা বিশ্বে এই রকম শিল্পী, এরকম শিল্প কিন্তু দেখা যায় না। এটা একটা দেখবার মতো শিল্প। সারা বছর ধরে এই দুর্গা পুজোর এই সময় এই এত বড় বড় দুর্গা প্রতিমা এই গলি থেকে বার করে লরি অবধি যাওয়া, এটা যে কত বড় কঠিন কাজ আর কত বড় শিল্প, এটা আমরা যারা ছোট থেকে এই ঠাকুর আনতে এসেছি তারা জানি। সেই রকমই বিশ্বনাথদার আছেন, আরও অনেকে আছেন এখানে ঘর, তাদের কাছে আমি এসেছি, খুব ভালো লাগলো। আমার কাছে এটা ইতিহাসের মতো। এই কুমারটুলির মৃৎশিল্পে পাড়া আজকের দিনে আমার বিশেষভাবে পাওনা। এই ঠাকুর তৈরির লগ্ন, ফুল লগ্ন চলছে, সেই সময় এখানে এসে আজকে ঠাকুর তৈরির এই পুরো দর্শন আমার কাছে বাড়তির পাওনা। এই গঙ্গা ভ্রমণের ঐতিহ্যশালী এই কুমারটুলির গঙ্গার ঘাটে যাওয়ার পথেই এই ঢাকেশ্বরী মাতার মন্দির। উত্তর কলকাতার এই গঙ্গার ঘাট দর্শনে বেরিয়ে এই কুমারটুলি ঘুরে যাওয়াটা আমার কাছে বাড়তি পাওনা। কুমারটুলি থেকে বেরিয়ে আমার সামনেই প্রথমেই পড়বে কাশীমিত্র শ্মশান ঘাট। এই কাশীমিত্র ঘাট দেখে বাগবাজার ঘাটের দিকে যাব। কলকাতার আর এক ঐতিহাসিক স্থান এই কাশীমিত্র শ্মশান ঘাট দেখে আমি আস্তে আস্তে বাগবাজার ঘাটের দিকে যাব। আমি এখন এখানে এসে দাঁড়িয়েছি কাশীমিত্র শ্মশান ঘাটের পাশের ঘাটে, কাশীমিত্র ঘাট। এই ঘাটটার ঐতিহাসিক মাহাত্ম্য আছে। এই ঘাটটায় কথিত আছে শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার, শ্রী শ্রী আনন্দমূর্তি প্রভাত রঞ্জন সরকার শ্রাবণী পূর্ণিমার রাতে, জ্যোৎস্না রাতে কালী ডাকাত কালীচরণ ব্যানার্জিকে এখানে প্রথম দীক্ষা ধারণ করেন, যিনি পরবর্তীকালে আচার্য খালিদ অবদূত নামে পরিচিত হন। সেই কাশীমিত্র ঘাট, পাশে শ্মশান ঘাট। এই কাশীমিত্র শ্মশান ঘাট থেকে আমি এগিয়ে যাব বাগবাজার ঘাটের দিকে। 1774 খ্রিস্টাব্দে এই কাশীমিত্র ঘাট তৈরি করেন কাশীরাম মিত্র। যদিও রাধারমণ মিত্রের তথ্য অনুযায়ী এই ঘাটটির নাম ছিল কাশীশ্বর, কাশীরাম নয়। যাই হোক, ইতিহাসকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম বাগবাজার ঘাটের দিকে। এই কাশীমিত্র ঘাট ক্রস করে দেখি আমরা এগিয়ে চললাম বাগবাজার ঘাটের দিকে। কলকাতার এক আভিজাত্য জায়গা, আদি কলকাতার এই বাগবাজার। এই বাগবাজার ঘাট যদিও এর আসল নাম রঘুমিত্রের ঘাট, আর এই রঘুমিত্র ছিলেন কলকাতার ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্রের ছেলে। কিছু ইতিহাসবিদ মনে করেন এই ঘাটের নাম রাজা নবকৃষ্ণের ঘাট। কলকাতার প্রাচীনতম ঘাটগুলোর মধ্যে এটি একটি অন্যতম। আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজার স্টেশনের কাছে, বাগবাজার ঘাট কলকাতার অন্যতম আদি ঘাট। এই বাগবাজার ঘাট, সেই বাগবাজার ঘাটের কাছে আমি দাঁড়িয়ে আছি। আজকে আমার ঘাট দর্শনের এরপরে মায়ের ঘাট করেই শেষ হবে। আমি পুরো বাগবাজার ঘাট আজকে প্রথম নিমতলা ঘাট থেকে শুরু করেছি এবং পুরোটাই দর্শন করেছি এবং পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি। সেই বাগবাজার ঘাট কলকাতার অন্যতম ঐতিহ্যমণ্ডিত ঘাট, খুব প্রাচীন ঘাট। সেই বাগবাজার ঘাটের সামনে আমি দাঁড়িয়ে আছি।
কলকাতার এই গঙ্গার ঘাট দর্শনের দ্বিতীয় পর্বের শেষ ঘাট ছিল আমার বাগবাজার মায়ের ঘাট। বাগবাজার ঘাট দর্শন করে তাই বেরিয়ে চলে গেছিলাম সামনেই মায়ের ঘাট দর্শনে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখা আমার ভালো, এই পুরো গঙ্গার ঘাট দর্শনে আমাকে বিশেষভাবে সাহায্য করেছে আমার এক দাদা সুখদেব চট্টোপাধ্যায় ও তার লেখা বই কলকাতার গতকাল। ভীষণভাবে উপকৃত হয়েছি আমি এই গঙ্গার ঘাটের তত্ত্ব জানতে, আর ব্যক্তিগতভাবেও উনি আমাকে বিরাটভাবে উপকৃত করেছেন। উত্তর কলকাতার হেরিটেজ গঙ্গা ঘাটের দর্শনের আজকের এই শেষ বাগবাজারের শেষ প্রান্তে মায়ের ঘাট দর্শন। 1500 শতকে তৈরি হওয়ার এই মায়ের ঘাট দর্শন নিয়ে আমার আজকের যাত্রা শেষ হবে। অসাধারণ একটা সকাল থেকে বেরিয়ে আজকে আমি যত ঘাট আছে সব কভার করেছি এবং তার ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের এই পর্বের শেষ জায়গা মায়ের ঘাট, ভীষণ সুন্দর একটা ঘাট। এই ঘাট হুগলি নদীর একদম পূর্ব দিকের দুর্গাচরণ মুখার্জি অর্থাৎ পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল। এবার কথিত আছে বাগবাজারে থাকাকালীন শ্রী শ্রী সারদা মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর নিয়মিত স্নান ও জপাদি করেছেন এই ঘাটে। আর বর্তমানে সারদা মার 150তম জন্মপূর্তি উপলক্ষে এই ঘাট সম্পূর্ণরূপে সংস্কার করা হয়। এই কারণে এই ঘাটটাকে মায়ের ঘাট বলে। 1909 সাল থেকে 1920 এই দীর্ঘ 11 বছর এখানে সারদা মা চান করেছেন। আর এইখানে সামনে একটা সারদা মায়ের মূর্তি আছে, আমি দেখাচ্ছি। কলকাতার গঙ্গা দর্শনে বেরিয়ে প্রথম দুটো পর্বে চেষ্টা করেছি প্রিন্সেপ ঘাট থেকে এই মায়ের ঘাট অবধি সমস্ত ঘাট কভার করার চেষ্টা করেছি, আপনাদের সামনে তুলে ধরার সমস্ত ইতিহাস কলকাতার আর তার গঙ্গার ঘাটের ইতিহাস। আর এই উত্তর কলকাতার বনেদিওয়ানা আর এই সেই পুরনো রক সমৃদ্ধ বাড়ি আজকে আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। আজকে আমার এই দ্বিতীয় পর্বের বিশেষ গঙ্গার ঘাট দর্শন উত্তর কলকাতার এখানেই শেষ। এই পুরো গঙ্গার ঘাট দর্শনের আমাকে বিশেষভাবে উপকৃত করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই আমার সেই দাদা সুখদেব চট্টোপাধ্যায়কে ও তার বই কলকাতার গতকালকে। চেষ্টা করেছি আপনাদের সামনে কলকাতার ইতিহাসকে তুলে ধরার, কলকাতার মাঝখান দিয়ে বয়ে যাওয়া গঙ্গার ইতিহাস, তার ঘাটের বর্ণনা। আমরা বারাণসীর ঘাট, অনেক বিখ্যাত ঘাট নিয়ে আলোচনা করি, কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি গঙ্গার ঘাট কলকাতারও কোনো অংশে কম নয়। আজকে আমার এই বিশেষ পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট দিন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে আগামী পর্বে। গুড নাইট।